ইতিপূর্বে আমরা রেফ্রিজারেশন সাইকেল দেখেছি বা রেফ্রিজারেশন প্রসেসটা দেখেছি। সো এখন আমরা সেটাকে ডায়াগ্রাম দিয়ে দেখব এবং গ্রাফিক্যালি সে ব্যাপারটা দেখব। তো প্রথম দিকেই আসো, রেফ্রিজারেটরের মধ্যে একদম প্রথম দিকে থাকে এক্সপানশন ভালভ। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এক্সপানশন ভালভ। সো এক্সপানশন ভালভ যেটা করে সেটা হচ্ছে হাই টেম্পারেচারকে, যেমন 45 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারকে লো টেম্পারেচার করে দেয় -20 ডিগ্রি সেলসিয়াস, এবং হাই প্রেশারকে সে লো প্রেশারে কনভার্ট করে দেয়, হাই প্রেশারকে লো প্রেশার করে দেয়। এরপর আমাদের থাকে ইভাপোরেটর কয়েল। ইভাপোরেটর কয়েল যে কাজটা করে সেটা হচ্ছে ইভাপোরেটর কয়েল ফ্রিজের ভিতর যে বস্তুটা রেখেছি ওই ফ্রিজে রাখা বস্তু থেকে তাপটা গ্রহণ করে। তাহলে কিউ পরিমাণ তাপ গ্রহণ করছে ফ্রিজে রাখা বস্তু থেকে, ঠিক আছে। আচ্ছা, ইভাপোরেটর কয়েল তার গ্রহণ করে না, ইভাপোরেটর কয়েলের মধ্যে যে রেফ্রিজারেন্টটা যায় সেই রেফ্রিজারেন্টটা গ্রহণ করে। আচ্ছা, এরপরে কি হয়, কম্প্রেসরে গিয়ে সেই রেফ্রিজারেন্টটাকে আরও কম্প্রেস করে দেওয়া হয়। তাহলে এখানে কম্প্রেসরে কম্প্রেস করা হয়। কম্প্রেস করার পরে তার তাপমাত্রা -20 থেকে আবার রেজ করে 45-এ উন্নীত হয় কম্প্রেস করার ফলে। এর পরবর্তীতে হাই টেম্পারেচার হয়ে যায় আর কি। এরপর কন্ডেন্সার কয়েল থাকে। কন্ডেন্সার কয়েলে কি হয়, কন্ডেন্সার কয়েলে পরিবেশ এনভায়রনমেন্টে সে তাপটা ছেড়ে দেয়, এনভায়রনমেন্টে তাপটা ছেড়ে দেয়। তো এটা ছিল আমাদের রেফ্রিজারেশন প্রসেস। এখন আমরা এটাকে যদি ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করি, সো ডায়াগ্রাম দিয়ে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে ডায়াগ্রাম দিয়ে কীভাবে ব্যাখ্যা করতে পারবো দেখো। একদম প্রথমে এখানে ফ্রিজের ভিতরে বস্তু ওইখান থেকে ইভাপোরেটর কয়েলের মধ্য দিয়ে রেফ্রিজারেন্ট তাপটা গ্রহণ করছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল লিখলাম এটা হচ্ছে ফ্রিজের ভিতর। সো ফ্রিজের ভিতর, হ্যাঁ ওকে, ফ্রিজের ভিতর বস্তু, যে বস্তুগুলো রেখেছি ওই বস্তু আমরা বক্স করলাম। এরপর এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্টটা এখানে কাজ করবে, তাই তাকে কার্যনির্বাহী বস্তু অথবা ওয়ার্কিং সাবস্টেন্স বলতে পারি। ওয়ার্কিং সাবস্টেন্স অথবা কার্যনির্বাহী বস্তু তাকে আমরা বলতে পারি। এবং এই কার্যনির্বাহী বস্তু হচ্ছে রেফ্রিজারেন্ট। ওই ঠান্ডা পানি বলো বা যেটা বলো ওই রেফ্রিজারেন্ট। অনেক সময় সিএফসি ব্যবহার করা হয় রেফ্রিজারেন্ট হিসেবে, সিএফসি গ্যাস, ওকে, ক্লোরোফ্লোরোমিথেন ব্যবহার করা হয় রেফ্রিজারেন্ট হিসেবে। আচ্ছা, তাহলে ফ্রিজের ভেতর থেকে রেফ্রিজারেন্ট ইভাপোরেটর কয়েলের মধ্য দিয়ে তাপটা গ্রহণ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাপটা গ্রহণ করছে, দেখো তাপটা গ্রহণ করছে, আমাদের তীর চিহ্ন খেয়াল করলে তুমি বুঝতে পারবা, তাপটা গ্রহণ করছে ইভাপোরেটর কয়েল, তাপটা গ্রহণ করছে ফ্রিজের ভিতর থেকে, তাপটা গ্রহণ করছে কিসের মধ্য দিয়ে, ইভাপোরেটর কয়েলের মধ্য দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের ইভাপোরেটর কয়েল। ইভাপোরেটর কয়েলের মধ্য দিয়ে ফ্রিজের ভিতর থেকে কার্যনির্বাহী বস্তু বা ওয়ার্কিং সাবস্টেন্স বা রেফ্রিজারেন্ট তাপটা গ্রহণ করছে। এরপরে রেফ্রিজারেন্টকে এবার কম্প্রেসর কি করছে, কম্প্রেস করছে। তার মানে এবার কি করবে, এই রেফ্রিজারেন্টকে কম্প্রেসর কম্প্রেস করবে। তাহলে কম্প্রেসর এটার উপর একটা ওয়ার্ক ইনপুট করবে, ঠিক আছে। এটার উপর কম্প্রেসর কি করবে, একটা ওয়ার্ক ইনপুট করবে, আমি সেটা দেখাচ্ছি। তাহলে এই হচ্ছে কম্প্রেসর। কম্প্রেসর যে কাজটা করবে সেটা হচ্ছে ওয়ার্ক ইনপুট করবে। সো ওয়ার্ক ইনপুট অর্থাৎ কম্প্রেসর একটা কাজ করবে, কাজ দিবে তাকে, তাহলে এটা হচ্ছে কম্প্রেসর। সো কম্প্রেসর একটা কাজ তাকে দিবে ডাব্লিউ পরিমাণ। আচ্ছা, এরপরে এই যে দেখো এখান থেকে সে যে তাপটা নিয়েছে সেই তাপ এবং কম্প্রেসর যে কাজটা করেছে সেই কাজ একসাথে দুইটা মিলে কম্প্রেসর যখন সংকুচিত করবে, কাজ করে যখন কম্প্রেসর সংকুচিত করবে, এখানেও কিন্তু একটা কি হবে, তাপ উৎপন্ন হবে। এই তাপ এবং এই তাপ দুইটা একসাথে নিয়ে সে বাইরে পরিবেশে ছেড়ে দিবে। তার মানে এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে পরিবেশ। তার মানে পরিবেশের মধ্যে, এনভায়রনমেন্ট বা পরিবেশের মধ্যে সে কি করছে, এই তাপটা ছেড়ে দিচ্ছে। তার মানে এই তাপ এবং এই তাপ দুটা সে কোথায় দিচ্ছে, পরিবেশের মধ্যে দিচ্ছে। তাহলে রেফ্রিজারেন্ট, এই যে দেখো রেফ্রিজারেন্ট কন্ডেন্সারের মধ্য দিয়ে এনভায়রনমেন্টে, তাহলে রেফ্রিজারেন্ট কন্ডেন্সারের মধ্য দিয়ে এনভায়রনমেন্টে তাপটা ছেড়ে দিচ্ছে, এনভায়রনমেন্টকে দিয়ে দিচ্ছে। তাহলে রেফ্রিজারেন্ট এনভায়রনমেন্টকে তাপটা দিয়ে দিচ্ছে কন্ডেন্সার কয়েলের মধ্য দিয়ে, কন্ডেন্সার কয়েলের মধ্য দিয়ে এনভায়রনমেন্টকে তাপটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এভরিথিং ইজ ওকে, ও নাইস। সো দেখো আবার বলছি, ফ্রিজের ভিতর রাখা বস্তু থেকে রেফ্রিজারেন্ট, ওই ঠান্ডা যেটা আছে সে ঠান্ডা, কোল্ড ওয়াটার চিন্তা করতে পারো, সিএফসি চিন্তা করতে পারো, রেফ্রিজারেন্ট যেটা কাজ করতেছে বেসিক্যালি। তো এই রেফ্রিজারেন্টটা ফ্রিজের ভিতর থেকে ইভাপোরেটর কয়েলের মধ্য দিয়ে তাপটা গ্রহণ করছে। তাহলে ফ্রিজের ভিতর বস্তু থেকে রেফ্রিজারেন্ট ইভাপোরেটর কয়েলের মধ্য দিয়ে তাপ গ্রহণ করছে, তারপর কম্প্রেসর তাকে কম্প্রেস করছে, এর ফলে একটা কাজ করছে। তাহলে এই তাপ এবং এই তাপ, এই দুইটা তাপ সে কন্ডেন্সার কয়েলের মধ্য দিয়ে এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছে। তো এই তাপকে আমরা বললাম Q2। কারণ কি, ফ্রিজের ভিতর রাখা বস্তুকে আমরা বলি কোল্ড বডি, বা এটাকে আমরা ধরে নিচ্ছি কম তাপমাত্রার বস্তু।
পরিবেশকে আমরা ধরে নিচ্ছি বেশি তাপমাত্রার বস্তু, তাহলে এটা হচ্ছে আমাদের কোল্ড বডি। কোল্ড বডি মানে এর তাপমাত্রাটা কম, এর তাপমাত্রা কম, এর টেম্পারেচার কম। তাহলে আমরা এখানে লিখলাম এর তাপমাত্রা হচ্ছে, এর তাপমাত্রা T2 এবং এ যে তাপটা ছেড়ে দিচ্ছে সেটা Q2। আর এনভায়রনমেন্ট হচ্ছে হট বডি। হট বডি কেন? কারণ এটা এনভায়রনমেন্ট ফ্রিজে রাখা বস্তুর চেয়ে বেশি গরম, মানে এনভায়রনমেন্টটা বেশি গরম, এনভায়রনমেন্টের তাপমাত্রা বেশি, পরিবেশের তাপমাত্রা বেশি, তাই এটা তাপমাত্রা T1। এবং এই যে দেখো যেই তাপটা ছেড়ে দিচ্ছে রেফ্রিজারেন্ট ওটাকে বললাম Q1। আচ্ছা, তাহলে দেখো ফ্রিজের ভেতর থেকে Q2 তাপ নিয়ে W পরিমাণ কাজ করে Q1 ছেড়ে দিচ্ছে, তাহলে ফ্রিজের ভেতর থেকে Q2 তাপ নিচ্ছে, Q2 তাপ নিয়ে W পরিমাণ কাজ কম্প্রেসর করে সে একেবারে এই দুইটা কোথায় ছেড়ে দিচ্ছে? পরিবেশে ছেড়ে দিচ্ছে। তাহলে দেখো Q2 তাপ গ্রহণ করলো, কাজ করলো, Q1 পরিমাণ তাপ পরিবেশে ছেড়ে দিল। Q2 কেন বললাম? আগেই বলেছি, কারণ হচ্ছে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে যেটা গ্রহণ করে তাপ ওইটাকে Q2 বলি। নিম্ন তাপমাত্রা মানে 2 আর উচ্চ তাপমাত্রা মানে 1। এর আগে আমরা দেখেছি আমাদের কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যেটা তাপমাত্রা কম ছিল সেটা 2, যেটা তাপমাত্রা বেশি ছিল সেটা 1। তার মানে এই ক্ষেত্রে সেম ঘটনা ঘটবে, T1টা বড় হবে T2 থেকে। আচ্ছা, ওকে, তো এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম দিয়ে যদি রেফ্রিজারেন্ট ব্যাখ্যা করতে বলে তুমি এক্স্যাক্টলি এই ডায়াগ্রামটা আঁকবা। তাহলে এটা হচ্ছে রেফ্রিজারেন্টের ডায়াগ্রাম। তাহলে ডায়াগ্রাম যদি আঁকতে বলে পরীক্ষায়, ডায়াগ্রাম অফ রেফ্রিজারেটর, সো এই ডায়াগ্রামটা তুমি আঁকবে। রেফ্রিজারেটরের ডায়াগ্রাম হচ্ছে এটা, যে ফ্রিজে রাখা বস্তু কোল্ড বডি থেকে ইভাপোরেটর কয়েলের মধ্যে দিয়ে তাপটা কার্যনির্বাহী বস্তু বা রেফ্রিজারেন্ট গ্রহণ করবে, কম্প্রেসর ওয়ার্ক ইনপুট দিবে, এই দুইটা সে কন্ডেন্সার কয়েলের মধ্যে দিয়ে এনভায়রনমেন্টে ছেড়ে দিবে। ঠিক আছে, ওকে, ভালো কথা। সো অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি? দেখো, শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যেই পরিমাণ শক্তি ইনপুট দিব ওই পরিমাণ শক্তি আউটপুট হবে, শক্তির কোনো লস হবে না। তাহলে যে পরিমাণ শক্তি দেবো এটাই কী হবে? আউটপুট হবে। তাহলে দেখো তার কাছে কি কি শক্তি দিচ্ছি রেফ্রিজারেন্টের কাছে, রেফ্রিজারেন্টকে আমরা Q2 এবং W দিচ্ছি। তাহলে রেফ্রিজারেন্টকে ইনপুট হিসেবে দেওয়া হচ্ছে, রেফ্রিজারেন্টকে ইনপুট হিসেবে দেওয়া হচ্ছে Q2 এবং W, আর রেফ্রিজারেন্ট আউটপুট হিসেবে ছেড়ে দিচ্ছে কি? মানে ছেড়ে দিচ্ছে কোনটা? ছেড়ে দিচ্ছে Q1। এটাকে আমরা ইনপুট আউটপুট বলতে নারাজ, আমরা ইনপুট আউটপুট বলবো না, কারণ ইনপুট আউটপুট বললে সমস্যা আছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? আমরা এটাকে বলতে পারি গৃহীত তাপ এবং বর্জিত তাপ। তাহলে আমরা ইনপুট আউটপুট বললে সমস্যা আছে, তা আমরা বললাম যে কি পরিমাণ তাপ সে গ্রহণ করছে, গৃহীত তাপ, রেফ্রিজারেন্ট গৃহীত তাপ গ্রহণ করছে, আর বর্জিত তাপ। ওকে, তাহলে দেখো সে গ্রহণ করছে Q2 এবং W, আর সে ছেড়ে দিচ্ছে, বর্জন করছে Q1। তাহলে গৃহীত তাপ হচ্ছে Q2 আর W, আর বর্জন করছে সে Q1। তাহলে এখান থেকে আমরা যদি বলি W সমান কি, তাহলে W সমান হবে অবশ্যই Q1 মাইনাস Q2 হবে W সমান। সো W সমান অনেক সময় প্রশ্ন করে যে কম্প্রেসরের কাজ সমান কত, তোমাকে Q1 দেওয়া থাকবে, Q2 দেওয়া থাকবে, তাহলে W সমান Q1 মাইনাস Q2। আরও একবার বলছি, ফ্রিজের ভেতর থেকে Q2 নিয়ে কম্প্রেসর W কাজ করে Q1 ছেড়ে দিবে, কাজেই সে নিচ্ছে কোনটা? রেফ্রিজারেন্ট নিচ্ছে Q2 এবং W, আর ছেড়ে দিচ্ছে কোনটা? Q1 ছেড়ে দিচ্ছে। কাজেই গৃহীত তাপ, গ্রহণ করা তাপ হচ্ছে Q2 আর W, আর বর্জিত তাপ হচ্ছে Q1। তাহলে W সমান Q1 মাইনাস Q2। ওকে, আচ্ছা, এটা হচ্ছে রেফ্রিজারেটর মোটামুটি একটা ব্যাপার। এবার চলে আসো এখান থেকে ম্যাথমেটিক্যাল যে অ্যাপ্রোচটা আমরা দিব, এই জায়গা থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ আমরা দিব। সো সবাই ভালো করে খেয়াল করো, রেফ্রিজারেটরের ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ এখান থেকে ম্যাথমেটিক্যালি কি আসতে পারে। সো ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা দেখো, ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা ভালো করে খেয়াল করো, রেফ্রিজারেটর থেকে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ। ওকে, একটা রেফ্রিজারেটর কেমন পারফরমেন্স করতে পারে, তার কর্মদক্ষতা কেমন, তার পারফরমেন্স কেমন, এটাকে আমরা একটা কোয়ান্টিটি দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে COP, কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স। কেমন পারফরমেন্স সে করতে পারে সেটাকে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে প্রকাশ করে থাকি, COP মানে হচ্ছে কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স। এখন কোফিশিয়েন্ট অফ পারফরমেন্সটা কি? কোফিশিয়েন্ট অফ পারফরমেন্সটা হচ্ছে যে কোফিশিয়েন্ট অফ পারফরমেন্সটা হচ্ছে আউটপুট বাই ইনপুট। এটাকে আমরা রেফ্রিজারেটরের কর্মদক্ষতা বলতে পারি, আউটপুট বাই ইনপুট ইনটু, এখানে কোনো 100% দেওয়ার দরকার নেই, এটাই কোনো 100% নাই, নো 100%, আমি লিখে দিলাম নো 100%।
কোএফিসিয়েন্টের ক্ষেত্রে কোনো 100% নাই, কারণ এটা কর্মদক্ষতার মতো কিন্তু কর্মদক্ষতা না। তাহলে একটা রেফ্রিজারেটর কতটা ভালো, কতটা দক্ষ, আমরা কোন রেফ্রিজারেটর কিনবো, কোন ফ্রিজ আমরা কিনবো, কার পারফরমেন্স কেমন, এই পারফরমেন্সটা ডিপেন্ড করে সিওপির উপরে, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সের উপর। আর সিওপি ডিটারমাইন করা হয় আউটপুট বাই ইনপুট দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে আউটপুট কোনটা আর ইনপুট কোনটা? খুবই সিম্পল, আমরা রেফ্রিজারেটরে কোনটা ইনপুট হিসেবে দিচ্ছি, কোনটা আমরা রেফ্রিজারেটরে দিচ্ছি। দেখো, কম্প্রেসর দিয়ে রেফ্রিজারেন্টকে ডাব্লিউ পরিমাণ ইনপুট দিচ্ছি, তাহলে এখানে আমাদের ইনপুট হবে ডাব্লিউ। কম্প্রেসর দিয়ে রেফ্রিজারেন্টকে ডাব্লিউ পরিমাণ ইনপুট আমরা বাইরে থেকে দিচ্ছি, তাহলে আমরা বাইরে থেকে কি দিচ্ছি? বাইরে থেকে আমরা ডাব্লিউ দিচ্ছি। আর আউটপুট কি হবে? আউটপুট হবে ফ্রিজের ভিতর থেকে সে যে তাপটা নিচ্ছে সেটা, তাহলে কিউ2 হবে আউটপুট। তোমরা প্রশ্ন করতে পারো কেন কিউ2 আউটপুট? দেখো, আমরা রেফ্রিজারেটর কেন ব্যবহার করছি, আমাকে এটা বুঝতে হবে আগে। রেফ্রিজারেটর আমরা কেন ব্যবহার করছি, আমরা কি চাই? রেফ্রিজারেটর থেকে আমরা কি চাই বলো তো? রেফ্রিজারেটর থেকে আমরা কি চাই? রেফ্রিজারেটর থেকে আমরা চাই যে রেফ্রিজারেটরের ভিতর যা রাখলাম, ফ্রিজের ভিতর যা রাখলাম তা ঠান্ডা হোক। আমরা চাচ্ছি ফ্রিজের ভিতর যা যা রেখেছি তা ঠান্ডা হয়ে যাক। সো রেফ্রিজারেটর থেকে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ফ্রিজের ভিতর বস্তু থেকে তাপ গ্রহণ, এটাই আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি ফ্রিজের মধ্যে যা রাখলাম তার কাছ থেকে তাপ গ্রহণ করে তাকে ঠান্ডা করব। দেখো, পুরো রেফ্রিজারেন্টে আমাদের একটাই টার্গেট, ভিতরে যা রাখছি, ফ্রিজের ভিতর যা রাখছি ওইখান থেকে তাপটা নিয়ে তাকে ঠান্ডা করা, এটাই আমাদের টার্গেট। ফ্রিজের ভিতর যা রাখলাম ওইখান থেকে তাপটা নিয়ে একে ঠান্ডা করা। সো আমরা যেটা চাই, আমাদের যেটা টার্গেট, সেটাই আমাদের আউটপুট। সে যদি বেশি ঠান্ডা করতে পারে তাহলে তার আউটপুট ভালো, সে যদি কম ঠান্ডা করতে পারে তার আউটপুট খারাপ। তার মানে ফ্রিজের ভিতর থেকে সে যা তাপটা নিচ্ছে কিউ2, এই ফ্রিজের ভিতর থেকে নেওয়া তাপটাই হচ্ছে আউটপুট। কারণ আমরা এই ফ্রিজের মধ্যে রাখা বস্তুকে ঠান্ডা করতে চাচ্ছি, আমাদের টার্গেট হচ্ছে একে ঠান্ডা করা। সো একে ঠান্ডা করার উপায় হচ্ছে তাপ নেওয়া। সো তাপ বেশি নিতে পারলে বেশি ঠান্ডা হবে, ফলে আমাদের আউটপুট বেশি হবে। আর যদি কম নিতে পারে আউটপুট কম হবে। তাহলে আউটপুট হচ্ছে কিউ2, ফ্রিজের ভিতর থেকে যে তাপ নেব সেটা আমাদের আউটপুট। আর ইনপুট কি? ইনপুট হচ্ছে যেটা আমরা বাইরে থেকে দিচ্ছি। আমরা এখানে বাইরে থেকে একমাত্র কম্প্রেসর দিয়ে কাজ করতেছি, তাহলে এটা হবে আমাদের ইনপুট। কিউ1-এর কোনো এখানে ভূমিকা নাই, কারণ কিউ1 হচ্ছে পরিবেশে ছেড়ে দিচ্ছি। এখন আমাদের পরিবেশটা কত গরম হচ্ছে সেটা আমরা দেখতেছি না। একটা রেফ্রিজারেটর আমরা নিব যে সে কেমন ঠান্ডা করতে পারে, সে পরিবেশকে কেমন গরম করতে পারে, ওইটা কিন্তু আমাদের টার্গেট না। রেফ্রিজারেটরকে আমরা পরিবেশ গরমের জন্য ব্যবহার করি না। তুমি ঘর গরমের জন্য রেফ্রিজারেটর ব্যবহার করো, তোমার ঘরকে হিট করার জন্য না। তাহলে পরিবেশকে সে কেমন গরম করছে, পরিবেশে সে কেমন তাপ ছেড়ে দিচ্ছে, এটার কোনো ভূমিকা নাই। এটা আমরা মেজার করি না, কাউন্ট করি না। আমরা কাউন্ট করি সে ভিতর থেকে কী পরিমাণ তাপ গ্রহণ করতে পারে, তাহলে কিউ2, এটা আমাদের আউটপুট, এটা আমাদের টার্গেট। আউটপুট মানে টার্গেট। আর আমরা তাকে দিচ্ছি কি? আমরা বাইরে থেকে তাকে কম্প্রেসর দিয়ে, এই কম্প্রেসর দিয়ে আমরা তাকে কাজ করতেছি। তো ফ্রিজ চালাতে কি দরকার? ইলেকট্রিসিটি দরকার। ইলেকট্রিসিটি করে কি? কম্প্রেসরকে ঘুরাই, এই কম্প্রেসর থেকেই বেসিক্যালি সেই ইনপুটটা পাই। তাহলে আমরা ইনপুট হিসেবে কম্প্রেসরের ডাব্লিউ আর আউটপুট হিসেবে যেটা ফ্রিজ থেকে নিচ্ছে সেটা। কিউ1-এর এখানে কোনো ফাংশন নাই। তো এটাই হচ্ছে আমাদের সিওপি। আশা করি তোমরা সিওপিটা বুঝতে পেরেছো। সিওপি মানে হচ্ছে আমরা ইনপুট হিসেবে কম্প্রেসরের ডাব্লিউ দিচ্ছি আর আউটপুট হিসেবে এই তাপটা গ্রহণ করছি ভিতর থেকে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সিওপি। আর কোনো পার্সেন্টেজ নাই, এটাই সিওপি। তো যদি কখনো ডাব্লিউ দেওয়া না থাকে তাহলে আমরা ডাব্লিউ এর পরিবর্তে, একটু আগেই দেখেছি ডাব্লিউ সমান কিউ1 মাইনাস কিউ2, তাহলে ম্যাথ করার সময় যদি আমার ডাব্লিউ না থাকে তাহলে আমরা কিউ1 মাইনাস কিউ2 লিখতে পারি। এটা হচ্ছে সিওপি। আচ্ছা, তাহলে রেফ্রিজারেটরের কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বলে এটা। বাংলায় কি বলবো এটাকে? বাংলায় বলবো কার্যকৃত সহগ। কার্যকৃত সহগ বলবো, অথবা কৃতি গুণাঙ্ক বলবো, অথবা রেফ্রিজারেটরের কর্মদক্ষতা বলবো। তাহলে কৃতি গুণাঙ্ক, কার্যকৃত সহগ, যে কোনো ওয়ার্ড থাকতে পারে, সিওপি থাকতে পারে, সবগুলাই সেম মিনিং। তাহলে কৃতি সহগ, কৃতি গুণাঙ্ক, কার্যকৃত সহগ, সিওপি সবগুলো সেম মিনিং রেফ্রিজারেটর। তো আমাকে কিউ2 দেওয়া থাকবে, ডাব্লিউ দেওয়া থাকবে, সিওপি বের করব। অথবা কিউ2 দেওয়া থাকবে, কিউ1 আর কিউ2 দেওয়া থাকবে, সিওপি বের করব। ফর্মুলা হচ্ছে কিউ2 বাই ডাব্লিউ, ডাব্লিউ দেওয়া না থাকলে কিউ2 বাই কিউ1 মাইনাস কিউ2। এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেটরের ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ। সো এখন আমরা চলে যাব রেফ্রিজারেটরের সাইকেল। আমরা এখন রেফ্রিজারেটরের সাইকেলটা দেখব। ওকে, আসো রেফ্রিজারেটরের সাইকেলটা আমরা একটু দেখব। রেফ্রিজারেটরের সাইকেল কার্নো সাইকেলের মতো, অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলে, সেই ব্যাপারটা আমরা এখন দেখব। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখব। ওকে, দেখো প্রথম দিকে আমরা আমাদের
এই এক্সিস বরাবর আমরা প্রেসারকে ড্র করব। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রেসার আর এটা হচ্ছে আমাদের ভলিউম। হ্যাঁ, ওকে, তাহলে এই পাশে প্রেসারকে আর এই পাশে ভলিউমকে আমরা রাখলাম। এবার দেখো ভালো করে, ফার্স্ট অফ অল হচ্ছে ফ্রিজের ভেতর আমরা যদি আমাদের পুরো সাইকেলটা তোমাদেরকে দেখাই, তাহলে পুরো সাইকেলটা দেখালে ভালো হবে। পুরো সাইকেলটা আমি দেখাচ্ছি, ডায়াগ্রামটা মুছে ফেললাম। একটু আগে যে সাইকেলটা ড্র করেছি সেটা আবার একটু ড্র করব। একটা হচ্ছে এক্সপানশন ভালভ থাকবে, এক্সপানশন ভালভকে আমরা দুইটা এই ধরনের ত্রিভুজ দিয়ে বুঝাই, এক্সপানশন ভালভ। তারপর ইভাপোরেটর কয়েলকে আমরা এরকম সাপের মতো করে বুঝাই। তারপর কম্প্রেসরকে একটা গোল দিয়ে বুঝাই। কন্ডেন্সারকে ইভাপোরেটর মতো করে সাপের মতো করে বুঝাই। তাহলে এটা হচ্ছে আমাদের এই। সো এক্সপানশন ভালভে দেখো ভালো করে, এখানে আমার তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস, এখানে এসে -20 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তার মানে এটাকে আমরা বলবো T1 বেশি তাপমাত্রা, এটাকে বলবো T2 কম তাপমাত্রা। ওকে, আচ্ছা, এখানে আমাদের প্রেশারটা ছিল হাই প্রেশার, আর এখানে আমাদের প্রেশারটা ছিল লো প্রেশার। এটাকে বলবো P1, এটাকে বলবো P2। আচ্ছা, ওকে, তাহলে প্রথমে আমাদের একদম 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে 1 নাম্বার সাইকেল হচ্ছে এটাই 1 নাম্বার, যে এক্সপানশন ভালভের যে ঘটনা সেটা। তাহলে আমরা যদি ড্র করি, দেখো হাই প্রেশার থেকে লো প্রেশার হয়ে যাবে। তাহলে হাই প্রেশার ড্র করলাম এই জায়গায়, লো প্রেশার ড্র করলাম এই জায়গায়। তাহলে এটা হচ্ছে আমাদের হাই প্রেশার আর এটা হচ্ছে আমাদের লো প্রেশার। এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2। তাহলে হাই প্রেশার থেকে লো প্রেশার হবে এবং তাপমাত্রাটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। দেখো তাপমাত্রাটা কিন্তু চেঞ্জ হচ্ছে, T1 থেকে T2 হচ্ছে। তাহলে তাপমাত্রা যদি চেঞ্জ হয়, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এডিয়াবেটিক প্রসেস। তাহলে একটু খাড়া হবে, একটু খাড়া করে দিলাম এবং তাপমাত্রাটা কমছে। যাই হোক, আচ্ছা, আরেকটা ব্যাপার দেখো, ভলিউমটা কি হচ্ছে, দেখো এখানে ভলিউমটা কিন্তু বাড়ছে। কারণ আমরা জানি যে আমাদের যদি প্রেশারটা কমে যায় তাহলে ভলিউমটা কি হবে, বেড়ে যাবে। প্রেশার কমলে ভলিউম বাড়বে, কারণ পি এর সাথে বি হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো আরেকবার বলছি আমি, আমাদের 1 নাম্বার সাইকেলটা ভালো করে খেয়াল করো। 1 নাম্বার সাইকেলে হাই প্রেশার থেকে লো প্রেশার হয়েছে, হাই প্রেশার থেকে লো প্রেশার, তাপমাত্রা চেঞ্জ হয়েছে। তো তাপমাত্রা চেঞ্জ হলে এটা হচ্ছে এডিয়াবেটিক প্রসেস, রুদ্ধতাপীয়। সো রুদ্ধতাপীয় হলে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় PV⁻⁻ সমান ধ্রুবক। তাহলে পি এর সাথে বি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে প্রেশার যদি কমে যায়, ভলিউম বেড়ে যাবে। তাই দেখো ভলিউমটা এই যে এই জায়গায় ছিল, এই জায়গায় হয়েছে। তাহলে লো ভলিউম থেকে হাই ভলিউমে গেল, এটা হচ্ছে লো ভলিউম V1, হাই ভলিউম V2। তাহলে এই যে P1 V1 T1 সেটা হলো P2 B2 T2। প্রেশার কমছে, ভলিউম বাড়ছে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় খাড়া হয়েছে, এটা একটু স্ট্রিপার বা খাড়া। ওকে, তাপমাত্রাও T1 থেকে T2 হয়েছে। এবার আমাদের 2 নাম্বার প্রসেস, 2 নাম্বার সাইকেল ভালো করে খেয়াল করো। 2 নাম্বার হচ্ছে ইভাপোরেটর। আমাদের তাপমাত্রা যেটা T2 ছিল এটাই থাকবে, T2ই থাকবে, অর্থাৎ -20 ডিগ্রি সেলসিয়াস, এটা চেঞ্জ হবে না, -20 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। বাট এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে তাপের আদান প্রদান হবে। তাহলে এটা সমুষ্ণ প্রক্রিয়া ডেফিনেটলি। তো সমুষ্ণ প্রক্রিয়ায় আমাদের কি হয়, সমুষ্ণ প্রক্রিয়ায় প্রেশার এবং ভলিউমের একটা চেঞ্জ হয় আমরা জানি। তো দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রেশারটা আরও কমবে, এখানে প্রেশারটা আরও কমবে। বাট এটা হচ্ছে আমাদের সমুষ্ণ প্রক্রিয়া, সো এটা এত স্ট্রিপার হবে না, গ্রাফটা এমন হবে। তাহলে প্রেশারটা আরও কমে গেল, আরেকটু লো হলো P3, ভলিউম আরেকটু বাড়বে V3। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের P3 V3, বাট T2, তাপমাত্রা চেঞ্জ হবে না, T2 থাকবে। ওকে, এরপরে আবার দেখো কম্প্রেসর কি করবে, কম্প্রেস করলে লো প্রেশার যেটা ছিল সেটা হাই প্রেশার হয়ে যাবে। তাপমাত্রা যেটা T2 ছিল সেটা আবার T1 হয়ে যাবে, অর্থাৎ -20 ডিগ্রি সেলসিয়াস 45 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। সো আমাদের প্রেশারটা এবার কী করবে, ইনক্রিজ করবে। তাহলে এবার আমার প্রেশারটা বাড়া শুরু করবে। তাহলে আমাদের প্রেশারটা বাড়বে এবং ভলিউমটা কমবে। তাহলে ভলিউম আগে এখানে ছিল, বেশি ভলিউম ছিল, তাহলে ভলিউমটা একটু কমে যাবে, প্রেশারটা একটু উপরে উঠবে। তাহলে জিনিসটা এমন দেখাবে, এই যে। তাহলে দেখো ভলিউমটা কিন্তু কমছে, প্রেশারটা কিন্তু উপরে উঠছে। সো প্রেশার উপরে, ভলিউম এই সাইডে কমছে এবং তাপমাত্রাটাও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে এটা হবে আমাদের P4 B4 T1, তাপমাত্রা T1 এ চলে আসছে, তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো T2 থেকে T1 এ চলে আসছে, প্রেশার হাই হয়েছে, ভলিউম অবশ্যই লো হবে। এরপর কন্ডেন্সার কয়েল, 4 নাম্বার সাইকেল। 4 নাম্বার সাইকেলে দেখো কি হচ্ছে, T1ই থাকছে, T1 চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র তাপের আদান প্রদান হবে। তাহলে এটাও কি প্রসেস, সমুষ্ণ প্রসেস।
কাজের সমুষ্ণ প্রসেস হলে খুব বেশি খাড়া হবে না রেখাটা, এমন হবে। এই যে T1 থাকবে, জাস্ট হচ্ছে আমার T1 থাকবে, জাস্ট আমার প্রেশারটা কি হবে, প্রেশারটা বেড়ে যাবে, ভলিউমটা কমে যাবে। তাহলে প্রেশার বাড়লো, ভলিউম কমলো। তো এটাই হচ্ছে আমাদের রেফ্রিজারেশন সাইকেল। রেফ্রিজারেশন সাইকেলটা শুরু হয়েছে এটা দিয়ে, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার, তারপর 4 নাম্বার। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার রেফ্রিজারেশন সাইকেল। তো এই রেফ্রিজারেশন সাইকেলটা আমি আরেকবার এক্সপ্লেন করছি, সবাই একটু মনোযোগ দাও। ফার্স্ট অফ অল এক্সপানশন ভালভে 1 নাম্বার সাইকেলটা ঘটবে। এক্সপানশন ভালভে আমার এটা স্পান করতে দিয়ে প্রেশারটা লো হবে, টেম্পারেচার চেঞ্জ হবে। তাহলে প্রেশারটা এখানে ছিল, লো হয়ে এখানে চলে আসছে, কমে গেছে। এবং তাপমাত্রা চেঞ্জ হওয়ার কারণে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবং প্রেশার কমলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন বাড়বে, আয়তনটা বেড়ে গেছে এখান থেকে এখানে। এরপর 2 নাম্বার হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, ইভাপোরেটর কয়েল, তাপমাত্রা সেম থাকবে, তাহলে এটা সমুষ্ণ রেখা, একটু কম খাড়া হবে, স্ট্রিপার কম হবে, বাট প্রেশারটা বাড়বে, ভলিউমটা কি হবে, প্রেশারটা আরও কমবে, ভলিউমটা আরও বাড়বে। এরপর কম্প্রেসর কম্প্রেস করে প্রেশারকে আবার বাড়িয়ে দিবে, ফলে প্রেশারটা আবার বেড়ে গেল এবং আয়তনটা আবার কমে গেল। এরপর কনডেন্সার কয়েলে তাপমাত্রা সেম থাকবে, বাট প্রেশারটা আরও বাড়বে, কমবে। তাহলে প্রথম 2 ধাপে প্রেশার কমে, দ্বিতীয় 2 ধাপে প্রেশার বাড়ে। প্রথম 2 ধাপে ভলিউম বাড়ে, দ্বিতীয় 2 ধাপে, লাস্টের 2টা ধাপে ভলিউম কমে। এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেশন সাইকেল। এবং তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখবে এটা হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট অফ কার্নোট সাইকেল। কার্নোট সাইকেলের একদম ঠিক বিপরীত। তুমি যদি লক্ষ্য করো এই ব্যাপারটা হচ্ছে কার্নোট সাইকেলের একদম ঠিক বিপরীত। দেখো কার্নোট সাইকেলে কীভাবে ঠিক বিপরীত হয়। কার্নোট সাইকেল আমরা দেখেছি এদিকে প্রেশার ছিল আর এদিকে ভলিউম ছিল। কার্নোট সাইকেল আমরা দেখেছি, কার্নোট সাইকেল প্রথমে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে। তাহলে এই ছিল কার্নোট সাইকেল। সো কার্নোট সাইকেলের ক্ষেত্রে প্রথমে এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, 1 2 3 4। তাহলে তুমি দুইটার সাথে একটু কম্পেয়ার করো। এটা হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল, রেফ্রিজারেশন সাইকেল, আর এটা হচ্ছে কার্নোট সাইকেল। তুমি যদি কম্পেয়ার করো তাহলে তুমি বুঝতে পারবা। প্রথমে এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে লাস্টের 4 নাম্বার, তীর চিহ্ন এদিকে, তীর চিহ্ন এদিকে। তাহলে অ্যারোগুলা খেয়াল করো, অ্যারোগুলা দেখো, অ্যারোগুলা কিন্তু অপোজিট। এরপর 2 নাম্বার এটা, এটা লাস্টের দিকে 3 নাম্বার, মানে এখানে যেটা প্রথম ওইখানে এটা শেষ, বুঝতে পেরেছো? অ্যারোটা দেখো এদিকে যাচ্ছে আর অ্যারোটা দেখো বিপরীতে। এরপর দেখো এখানে অ্যারোটা যাচ্ছে উপরে আর অ্যারোটা যাচ্ছে নিচে। এরপর এখানে অ্যারো এদিকে, অ্যারো এদিকে। তাহলে পুরোটার অ্যারো দেখো, এর অ্যারোগুলা কেমন আর এর অ্যারোগুলা কেমন, বিপরীত। অর্থাৎ নিচ থেকে গিয়ে ঘুরে আসছে, আরও ওইখান থেকে গিয়ে ঘুরে আসছে। আমরা আরও ভালো বলতে পারি, ও হচ্ছে এভাবে করে ঘুরছে, এই সাইকেলটা এভাবে করে ঘুরছে, আর এই সাইকেলটা এভাবে করে ঘুরছে। তাহলে একটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে কার্নোট সাইকেল হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্ড রেফ্রিজারেশন সাইকেল হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কার্নোট সাইকেল ক্লকওয়াইজ যাচ্ছে আর রেফ্রিজারেশন সাইকেল অ্যান্টি ক্লকওয়াইজ। কাজে আমরা বলতে পারি রেফ্রিজারেশন সাইকেল হচ্ছে কার্নোট সাইকেলের বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে রেফ্রিজারেশন সাইকেল হচ্ছে কার্নোট সাইকেলের বিপরীত প্রক্রিয়া। এটা যদি পরীক্ষা আসে এই ডায়াগ্রামটা ড্র করে জাস্ট একটু বাংলা কথা লিখে দিলেই হবে যে এখানে তীর চিহ্ন, এটা তীর চিহ্নের অপোজিট, এটা লিখে দিলেই মোটামুটি হয়ে যাবে। তো এই ছিল আমাদের কার্নোট সাইকেল অ্যান্ড রেফ্রিজারেশন সাইকেলের ব্যাপারগুলো। তো রেফ্রিজারেটর থেকে রেফ্রিজারেশন সাইকেল আসতে পারে, সিওপি আসতে পারে, সেগুলো একটু আমাদেরকে দেখতে হবে খুব ভালো করে। ওকে।